পৃষ্ঠা 50। প্রশ্ন 11। থর্ন ডাইকের শিখন সংক্রান্ত মুখ্য সূত্রগুলি উল্লেখ করো। শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মুখ্য সূত্রের গুরুত্ব আলোচনা করো। থর্ন ডাইকের শিখন সংক্রান্ত মুখ্য সূত্রসমূহ। বর্ণনাধর্মী 10 নম্বর প্রশ্নের 3টি প্রধান সূত্র শীর্ষক অংশ দেখো। শিক্ষাক্ষেত্রে থর্ন ডাইকের যে কোনো দুটি মুখ্য সূত্রের গুরুত্ব। ফল লাভের সূত্রের গুরুত্ব। 1. দৈনন্দিন অভিজ্ঞতার সঙ্গে শিক্ষণীয় বিষয়ের সম্পর্ক স্থাপন। থর্ন ডাইকের মতে শিক্ষার বিষয়কে জীবনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। শিক্ষার্থীরা বিষয়বস্তুর সঙ্গে দৈনন্দিন অভিজ্ঞতার মিল খুঁজে পেলে স্বাভাবিকভাবে শিক্ষণে আগ্রহ প্রকাশ করে এবং শিক্ষণের ফল স্থায়ী হয়। 2. সহজ থেকে কঠিন বিষয়বস্তু নির্বাচন। শিক্ষার্থীর দৈহিক ও মানসিক ক্ষমতা অনুযায়ী বিষয়বস্তু নির্বাচন করতে হবে যাতে শিক্ষার্থী সহজে বিষয়বস্তু আয়ত্ত করতে সক্ষম হয়। সহজ থেকে কঠিনের দিকে এই নীতিতে বিষয়বস্তু শিক্ষার্থীদের সামনে ধীরে ধীরে উপস্থাপন করতে হবে। 3. শিখন পদ্ধতি হবে আকর্ষণীয়। শিখনের পদ্ধতি শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় ও প্রীতিকর করে তুলতে হবে। উপযুক্ত শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার করতে হবে। অনুশীলন সূত্রের গুরুত্ব। 1. পুনরালোচনা। পঠিত বিষয়গুলি উপযুক্ত সময়ের ব্যবধানে শিক্ষক পুনরালোচনা করবেন। 2. জানা থেকে অজানা বিষয়ে নিয়ে যাওয়া। শিক্ষক পড়ানোর সময় জানা থেকে অজানা নীতি প্রয়োগ করবেন। নতুন কোনো বিষয়বস্তু উপস্থাপনের সময়ে তাকে অতীত অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করতে চেষ্টা করবেন। 3. ভুল পরিত্যাগ। অব্যবহারের মাধ্যমে ভুল ও অপ্রয়োজনীয় অংশগুলি যাতে প্রথম সুযোগেই বাদ দেওয়া যায়, শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রশ্ন 12। থর্ন ডাইকের অনুশীলনের সূত্রটি লেখো। শ্রেণীকক্ষে তার প্রয়োগ আলোচনা করো। থর্ন ডাইকের অনুশীলনের সূত্র। থর্ন ডাইকের অনুশীলনের সূত্রের দুটি অংশ, 1 ব্যবহার সূত্র এবং 2 অব্যবহার সূত্র। 1 ব্যবহার সূত্র। যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য বন্ধন তৈরি করা হয় তখন অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে বন্ধনটি শক্তিশালী হয়। পৃষ্ঠা 51। 2 অব্যবহার সূত্র। যখন উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংশোধনযোগ্য বন্ধন দীর্ঘ সময়ের জন্য তৈরি করা হয় না তখন বন্ধনের শক্তি হ্রাস পায়। শ্রেণীকক্ষে অনুশীলন সূত্রের প্রয়োগ। শ্রেণী শিখনের ক্ষেত্রে থর্ন ডাইকের শিখন সংক্রান্ত অনুশীলনের সূত্রটির উপযোগিতা নিচে উল্লেখ করা হলো। 1 বারবার অনুশীলন। শিক্ষক পড়ানোর সময়ে বিষয়গুলি, বিশেষ করে জটিল ও নতুন অংশগুলি একাধিকবার উপস্থাপন করবেন, তবে অনুশীলন যাতে যান্ত্রিক না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। বর্তমান শিক্ষাবিদগণ যান্ত্রিক অনুশীলনের পরিবর্তে আলোচনা, বিতর্ক সভা, শিক্ষামূলক ভ্রমণ ইত্যাদির মাধ্যমে অনুশীলনের সুপারিশ করেন। 2 পুনরালোচনা। পঠিত বিষয়গুলি উপযুক্ত সময়ের ব্যবধানে শিক্ষক পুনরালোচনা করবেন। 3
জানা থেকে অজানা বিষয়ে নিয়ে যাওয়া। শিক্ষক পড়ানোর সময় জানা থেকে অজানা নীতি প্রয়োগ করবেন। নতুন কোনো বিষয়বস্তু উপস্থাপনের সময় তাকে অতীত অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করতে চেষ্টা করবেন। 4. ভুল পরিত্যাগ। অব্যবহারের মাধ্যমে ভুল ও অপ্রয়োজনীয় অংশগুলি যাতে প্রথম সুযোগেই বাদ দেওয়া যায়, শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রশ্ন 13। থর্নডাইকের ফললাভের সূত্রটি লেখো। শ্রেণীকক্ষে তার প্রয়োগ আলোচনা করো। থর্নডাইকের ফললাভের সূত্র। এই সূত্রে বলা হয়েছে, একটি উদ্দীপক ও তার প্রতিক্রিয়ার মধ্যে একটি সংশোধনযোগ্য সংযোগ স্থাপিত হলে সেই সংযোগের ফল যদি প্রাণীর কাছে তৃপ্তিকর হয় তবে সেই সংযোগ দৃঢ় হয়, আর যদি সংযোগ স্থাপনের ফলটি প্রাণীর কাছে বিরক্তিকর হয় তবে সেই সংযোগ শিথিল হয়। শ্রেণীকক্ষে ফললাভের সূত্রের প্রয়োগ। শ্রেণী শিক্ষণের ক্ষেত্রে থর্নডাইকের শিখন সংক্রান্ত ফললাভের সূত্রটির প্রয়োগ উল্লেখ করা হলো। 1. শ্রেণী শিখন হবে সন্তোষজনক। কোনো বিষয়ে শিখন যদি শিক্ষার্থীকে আনন্দ ও তৃপ্তি দেয় তবে সেই বিষয় শেখার ক্ষেত্রে শিক্ষার্থীর মধ্যে স্বাভাবিক প্রেরণা দেখা যায়। আবার বিরক্তিকর শিখন প্রেরণা সৃষ্টিতে বাধা দেয় এবং ওই শিখন অস্থায়ী হয়। সেই জন্য শ্রেণী শিখনকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যাতে পাঠ্যবস্তু এবং ফলাফল দুই ছাত্রছাত্রীর কাছে সন্তোষজনক হয়। বিষয়বস্তু যাতে দুর্বোধ্য ও অর্থহীন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। 2. দৈনন্দিন অভিজ্ঞতার সঙ্গে শিক্ষণীয় বিষয়ের সম্পর্ক স্থাপন। থর্নডাইকের মতে শিক্ষার বিষয়কে জীবনের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। শিক্ষার্থীরা বিষয়বস্তুর সঙ্গে দৈনন্দিন অভিজ্ঞতার মিল খুঁজে পেলে স্বাভাবিকভাবে শিখনে আগ্রহ প্রকাশ করে এবং শিখনের ফল স্থায়ী হয়। 3. সহজ থেকে কঠিন বিষয়বস্তু নির্বাচন। শিক্ষার্থীর দৈহিক ও মানসিক ক্ষমতা অনুযায়ী বিষয়বস্তু নির্বাচন করতে হবে যাতে শিক্ষার্থী সহজে বিষয়বস্তু আয়ত্ত করতে সক্ষম হয়। সহজ থেকে কঠিনের দিকে এই নীতিতে বিষয়বস্তু শিক্ষার্থীদের সামনে ধীরে ধীরে উপস্থাপন করতে হবে। 4. শিখন পদ্ধতি হবে আকর্ষণীয়। শিখনের পদ্ধতি শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় ও প্রীতিকর করে তুলতে হবে। উপযুক্ত শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহার করতে হবে। 5. ফিডব্যাক প্রদান। পুরস্কার দিয়ে বা প্রশংসা করে শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে। পুরস্কার বা প্রশংসা শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করে, অর্থাৎ সে কতখানি সফল হয়েছে বা হয়নি তা জানিয়ে দেয়। ফিডব্যাকের কার্যকারিতা পরীক্ষায় প্রমাণিত। ফললাভের সূত্রের প্রয়োগ। এর নিচে 5টি অ্যারো দেওয়া আছে। প্রথম অ্যারোতে শ্রেণী শিখন আনন্দদায়ক প্রণালী, দ্বিতীয় অ্যারোতে দৈনন্দিন অভিজ্ঞতার সঙ্গে শিক্ষার্থীর বিষয়ের সম্পর্ক স্থাপন, তৃতীয় অ্যারোতে সহজ থেকে কঠিন বিষয়বস্তু নির্বাচন, চতুর্থ অ্যারোতে আকর্ষণীয় শিক্ষণ পদ্ধতি, পঞ্চম অ্যারোতে ফিডব্যাক প্রদান। কোয়েশ্চেন নাম্বার 14। সমস্যা সমাধান শিখনের অর্থ কী? সমস্যা সমাধানের স্তরগুলি আলোচনা করো। সমস্যা সমাধান শিখনের অর্থ। মনোবিদ গেটস এর মতে সমস্যা সমাধান হলো এক বিশেষ ধরনের শিখন কৌশল
যেখানে শিক্ষার্থীকে উপযুক্ত প্রতিক্রিয়াটি আবিষ্কার করতে হয়। মনোবিদ গেইনি এর মতে কোনো লক্ষ্য পূরণের পথে যেসব বাধা বা অসুবিধা দেখা যায় সেগুলিকে অতিক্রান্ত করার প্রক্রিয়াকে বলে সমস্যা সমাধান। ডান দিকে সমস্যামূলক পরিস্থিতির একটি চিত্ররূপ দেওয়া আছে। পৃষ্ঠা 52। বংশধারা ও পরিবেশের কারণে মানুষের জীবনে নানা চাহিদার সৃষ্টি হয়। চাহিদা পূরণের তাড়নায় ব্যক্তি নির্দিষ্ট লক্ষ্যের দিকে অগ্রসর হয়। চাহিদা পূরণ বা লক্ষ্যে উপনীত হওয়ার পথে তাকে নানা বাধার সম্মুখীন হতে হয়। এই বাধা অতিক্রম করতে ব্যক্তি বিকল্প প্রতিক্রিয়াগুলির মধ্য থেকে যে প্রতিক্রিয়াটি সঠিকভাবে নির্বাচন করে এবং লক্ষ্য পূরণ করতে গিয়ে সমস্যা সমাধানের যে কৌশলটি সে আয়ত্ত করে তাকেই সমস্যা সমাধান শিখন কৌশল বলে। প্রতিটি ব্যক্তির সমস্যামূলক পরিস্থিতিকে বিশ্লেষণ করলে তিনটি বিষয় লক্ষ্য করা যায়, যথা 1. চাহিদা, 2. চাহিদা পূরণে সক্ষম এমন লক্ষ্য বা আকাঙ্ক্ষিত বস্তু এবং 3. চাহিদা ও লক্ষ্য বস্তুর মধ্যে বাধা। এখানে সমস্যা হলো চাহিদা ও লক্ষ্য বস্তুর মধ্যে বাধা। এই বাধা দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, অর্থনৈতিক বিভিন্ন প্রকারের হতে পারে। বিভিন্ন প্রকার সমস্যা সমাধানের মাধ্যমে ব্যক্তি নতুন অভিজ্ঞতা অর্জন করে, যার ফলে তার আচরণের পরিবর্তন ঘটে। অনেকের মতে সমস্যা সমাধান শিখন সর্বোচ্চ স্তরের শিখন, কারণ এখানে প্রতিক্রিয়াগুলি পুরোপুরিভাবে পূর্ব অভিজ্ঞতা বা অনুবর্তনের উপর নির্ভরশীল নয়। এখানে অভিজ্ঞতাগুলির পুনর্বিন্যাস করতে হয়। সমস্যা সমাধানের ক্ষেত্রে কম বেশি নতুন কিছু আবিষ্কার বা সৃষ্টি করতে হয়। সমস্যা সমাধানের বিভিন্ন স্তর। সমস্যা সমাধানের উপর গবেষণা করেছেন এমন সব শিক্ষাবিদ ও মনস্তত্ত্ববিদ সমস্যা সমাধান শিখনের কয়েকটি স্তরের কথা উল্লেখ করেছেন। সেগুলি হল: 1. সমবায় সমস্যার সম্মুখীন হওয়া। সমস্যা সমাধান শিখন শুরু হয় চাহিদার মধ্য দিয়ে। এই চাহিদা দুটি কারণে হতে পারে: কোনো ব্যক্তি বা পরিস্থিতি সমস্যা সৃষ্টি করেছে বা ব্যক্তি নিজেই সমস্যাটি অনুভব করছে। 2. সমাধান খোঁজা। এই স্তরে ব্যক্তি সমস্যাটি বিশ্লেষণ করে এবং সমস্যাটি নির্দিষ্ট করে। তারপর সে সমাধানের কয়েকটি উপায় স্থির করে, যাকে বিকল্প বলে। অনেক সময় বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করার পর পরীক্ষা নিরীক্ষা করে সমস্যা সমাধানের সর্বোৎকৃষ্ট উপায়টি নির্দিষ্ট করা হয়। সমস্যা সমাধানের স্তর: অ্যারো দিয়ে সমস্যা সম্মুখীন হওয়া, অ্যারো সমাধান খোঁজা, অ্যারো সমস্যা সমাধান, অ্যারো যাচাইকরণ। 3. সমস্যার সমাধান। অবশেষে সমাধানের পথে সব বাধা দূর হয় এবং সমস্যার সমাধান ঘটে। এর ফলে ব্যক্তির মধ্যে সন্তুষ্টি দেখা যায়। অনেক সময় মনে হয় সমাধানের উপায়টি যেন হঠাৎ দেখা দিল। 4. যাচাই করা। অনেক সময় সমাধানটির যথার্থতা বিচার করার প্রয়োজন হয়। এই চতুর্থ বা শেষ স্তরে অনেক সময় দেখা যায় যে উপায়ে সমাধান হয়েছে সেটিকে অনেক সংক্ষেপ এবং সহজ করা যেতে পারে। কোয়েশ্চেন নাম্বার 15। সমস্যা সমাধান শিখন কৌশলের প্রকারভেদ উল্লেখ করো। প্রচেষ্টা ও ভুল তত্ত্ব সম্পর্কিত থর্নডাইকের পরীক্ষাটি লেখো।
সমস্যার সমাধান শিখন কৌশলের প্রকারভেদ। কোনো ব্যক্তি কিভাবে সমস্যার সমাধান করে সে সম্পর্কে দুটি ব্যাখ্যা আছে। এক, প্রচেষ্টা ও ভুল শিখন কৌশল। কেউ কেউ মনে করেন প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে ক্রমশ সমস্যার সমাধান হয়। ভুল প্রতিক্রিয়াগুলি বাতিল করে সঠিক প্রতিক্রিয়াগুলি একত্র করে ব্যক্তি সমস্যার সমাধান করে। দুই, অন্তর্দৃষ্টি শিখন কৌশল। অনেকের মতে সমস্যার সমাধান অন্তর্দৃষ্টির মাধ্যমে ঘটে। প্রচেষ্টা ও ভুল তত্ত্ব সম্পর্কিত থর্নডাইকের পরীক্ষা। থর্নডাইকের মতে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে নির্ভুল সংযোগ স্থাপনই হল শিখন। তিনি বিভিন্ন ধরনের ইতর প্রাণীর উপর প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের পরীক্ষা করেন। এখানে বিড়াল ও খাঁচার পরীক্ষাটি বর্ণনা করা হলো। এক, পরীক্ষা। একটি বিড়ালকে খাঁচার মধ্যে ঢোকানো হয়। খাঁচাটিতে একটি দরজা ছিল এবং সেটি ছিটকিনি দিয়ে আটকানো ছিল। ছিটকিনিতে এমন ব্যবস্থা ছিল যাতে খাঁচার নির্দিষ্ট স্থানে চাপ পড়লেই সেটি খুলে যায়। একটি ক্ষুধার্ত বিড়ালকে ওই খাঁচার ভিতরে প্রবেশ করানো হয়। খাঁচার বাইরে রাখা হয় এক টুকরো মাংস। এই অবস্থায় বিড়ালের প্রতিক্রিয়ার উপর নজর রাখা হয়। ক্ষুধার্ত বিড়ালটি প্রথমে খাঁচা থেকে বেরিয়ে আসার জন্য উদ্দেশ্যহীন ও বিশৃঙ্খলভাবে খাঁচার মধ্যে ছোটাছুটি করতে থাকে। বেশ কিছুক্ষণ ধরে বিফল চেষ্টার পর হঠাৎ তার পা নির্দিষ্ট স্থানে পড়া মাত্র খাঁচার দরজা খুলে যায় এবং সে খাঁচার বাইরে এসে খাবার খায়। দ্বিতীয় দিনেও থর্নডাইক একই পরীক্ষা করেন। তিনি দেখেন যে আগের দিনের মতোই বিড়ালটি লক্ষ্যহীনভাবে ছোটাছুটি করছে, তবে এবার প্রথম দিনের থেকে কম চেষ্টা ও সময়ে বিড়ালটি খাঁচা থেকে বেরোতে সক্ষম হয়। এখানে থর্নডাইকের পরীক্ষার চিত্ররূপ দেওয়া আছে। পৃষ্ঠা 53। 2, পর্যবেক্ষণ। এইভাবে পরপর কিছুদিন পরীক্ষা চালিয়ে থর্নডাইক লক্ষ্য করেন যত দিন যাচ্ছে নির্দিষ্ট স্থানে ব্র্যাকেটে যেখানে চাপ পড়লে ছিটকিনি খুলে যায় বিড়ালের প্রচেষ্টাগুলির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ভুল প্রচেষ্টাগুলি ক্রমশ বাতিল হচ্ছে এবং সঠিক প্রচেষ্টা ক্রমশ নির্বাচিত হচ্ছে। এইভাবে এমন একদিন এলো যখন বিড়ালটিকে খাঁচায় ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই সে নির্দিষ্ট স্থানে চাপ দিয়ে ছিটকিনি এবং দরজা খুলে বাইরে বেরিয়ে এলো এবং খাবার খেলো। এর ফলে বলা যায় এই পদ্ধতির মাধ্যমে বিড়ালটি খাবার নেওয়ার বিষয়টিকে আয়ত্ত করে। 3, সিদ্ধান্ত। এই পরীক্ষা থেকে থর্নডাইক সিদ্ধান্তে আসেন যে বিড়ালটি প্রচেষ্টা ও ভুলের সাহায্যে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপনে সক্ষম হয়েছে এবং তার শিখন সম্পূর্ণ হয়েছে। নিচে প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের একটি লেখচিত্র দেওয়া আছে। প্রশ্ন নাম্বার 16। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। প্রচেষ্টা ও ভুলের মাধ্যম শিখনের বৈশিষ্ট্য। থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের শিখন হল একটি যান্ত্রিক অনুশীলন নির্ভর প্রক্রিয়া। প্রাণীর প্রচেষ্টাগুলির মধ্যে ভুল প্রচেষ্টাগুলি ক্রমশ হ্রাস পায় এবং সঠিক প্রচেষ্টাটি ক্রমশ নির্দিষ্ট হয়। এইভাবে শিখন হয়। এই পদ্ধতিটি বিশ্লেষণ করলে যেসব বৈশিষ্ট্য দেখা যায় সেগুলি হল: 1, শিক্ষার্থীর সক্রিয়তা এবং চাহিদার উপর নির্ভরশীলতা। প্রচেষ্টা ও ভুলের শিখন পদ্ধতিটি শিক্ষার্থীর সক্রিয়তার উপর নির্ভর করে, আর শিক্ষার্থীর সক্রিয়তার জন্য প্রয়োজন চাহিদা। থর্নডাইকের পরীক্ষায় বিড়ালটি যদি ক্ষুধার্ত না হতো তাহলে খাদ্যের জন্য বাইরে আসতে সক্রিয় হতো না। 2,
লক্ষ্য সম্পর্কে ধারণা। লক্ষ্য সম্পর্কে শিক্ষার্থীর স্পষ্ট ধারণা থাকা আবশ্যক। 3. যান্ত্রিকতা। এই প্রক্রিয়ায় চিন্তা, বুদ্ধি, পরিকল্পনা ইত্যাদির কোনো ভূমিকা নেই। সম্পূর্ণ যান্ত্রিক উপায়ে ভুল প্রচেষ্টাগুলি বাতিল হয় ও সঠিক প্রক্রিয়া নির্দিষ্ট হয়। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন কৌশলের বৈশিষ্ট্য। ফার্স্ট অ্যারো, শিক্ষার্থীর সক্রিয়তা ও চাহিদার উপর নির্ভরশীলতা। দ্বিতীয় অ্যারো, লক্ষ্য সম্পর্কে ধারণা। তৃতীয় অ্যারো, যান্ত্রিকতা। চতুর্থ অ্যারো, পুনরাবৃত্তি। পঞ্চম অ্যারো, ক্রম হ্রাসমান। ষষ্ঠ অ্যারো, বহুমুখী প্রতিক্রিয়া সৃষ্টি। সপ্তম অ্যারো, ফলের উপর নির্ভরশীলতা। অষ্টম অ্যারো, প্রস্তুতির প্রয়োজনীয়তা। নবম অ্যারো, জানা থেকে অজানা দিকে অগ্রসরতা। দশম অ্যারো, আংশিক প্রতিক্রিয়া। 11 নম্বর অ্যারো, সর্বজনীনতা। 4. পুনরাবৃত্তি। সমস্যামূলক পরিস্থিতিতে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে বারবার সংযোগ ঘটিয়ে উপযুক্ত প্রতিক্রিয়াটি শনাক্ত করা হয়। 5. ক্রম হ্রাস। প্রচেষ্টার সংখ্যা এবং সময় ক্রমশ হ্রাস পায়। 6. বহুমুখী প্রতিক্রিয়া সৃষ্টি। প্রচেষ্টা ও ভুলের পদ্ধতিতে শিখনকালে প্রাণী একই পরিস্থিতিতে নানা প্রতিক্রিয়া করে। 7. ফলের উপর নির্ভরশীলতা। এই প্রকার শিখনে কোন প্রতিক্রিয়াগুলি বর্জিত হবে এবং কোন প্রতিক্রিয়াটি গৃহীত হবে তা প্রচেষ্টার ফলের উপর নির্ভর করে। 8. প্রস্তুতির প্রয়োজনীয়তা। এই প্রকার শিখনে প্রাণীর বা শিক্ষার্থীর প্রস্তুতির প্রয়োজন হয়। 9. জানা থেকে অজানার দিকে অগ্রসর হওয়া। এই পদ্ধতির শিখনে প্রাণী বা শিক্ষার্থী জানা থেকে অজানার দিকে অগ্রসর হয়। 10. আংশিক প্রতিক্রিয়া। এই পদ্ধতিতে প্রাণী সামগ্রিকভাবে প্রতিক্রিয়া করে না, আংশিকভাবে করে। প্রথমে খাঁচার যে অংশ দেখেছে সেখানেই বিড়ালটি ঝাঁপিয়ে পড়েছে, পরের বার অন্য অংশ দেখে সেখানে লাফ দিয়েছে। 11. সর্বজনীনতা। সমস্যামূলক এবং জটিল পরিস্থিতিতে মানুষসহ সমস্ত প্রাণী এই পদ্ধতির সাহায্য নেয়। কোয়েশ্চেন নাম্বার 17। সমস্যা সমাধান বলতে কি বোঝো? সমস্যামূলক শিখনের বৈশিষ্ট্য বা প্রকৃতি লেখো। প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বটি লেখো। সমস্যা সমাধান। মনোবিদ গেটসের মতে সমস্যা সমাধান হলো এক বিশেষ ধরনের শিখন পদ্ধতি যেখানে শিক্ষার্থীকে উপযুক্ত প্রতিক্রিয়া বা সাড়াটিকে আবিষ্কার করতে হয়। মনোবিদ গ্রের মতে কোনো লক্ষ্য পূরণের পথে যেসব অসুবিধা বা বাধা দেখা যায় সেগুলিকে অতিক্রম করার প্রক্রিয়াকে বলে সমস্যা সমাধান। পৃষ্ঠা 54। সমস্যামূলক পরিস্থিতিকে নিম্নলিখিত চিত্রে রূপ দেওয়া যেতে পারে। বাঁদিকে ব্যক্তির চাহিদা, সেখান থেকে তিনটি অ্যারো গেছে, মাঝের অ্যারোতে লেখা আছে প্রতিক্রিয়া। তার সামনে একটি দেওয়াল আছে, সেখানে নিচে লেখা আছে বাধা। তারপরে একটি চৌকো ঘর আছে, তার মধ্যে লেখা আছে লক্ষ্য বা আকাঙ্ক্ষিত বস্তু। বংশধারা ও পরিবেশের কারণে মানব জীবনে নানা ধরনের চাহিদার সৃষ্টি হয়। চাহিদার তাড়নায় ব্যক্তি নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগোতে থাকে। এই লক্ষ্য পূরণে তাকে বাধার সম্মুখীন হতে হয়। এই বাধা অতিক্রম করতে যে বিভিন্ন বিকল্প প্রতিক্রিয়ার মধ্য থেকে সঠিক প্রতিক্রিয়াটি নির্বাচন করে এবং তার প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান করে। এর ফলে যে শিখন হয় তাকে সমস্যা সমাধান শিখন বলে।
সমস্যামূলক শিখনের বৈশিষ্ট্য বা প্রকৃতি। প্রতিটি ব্যক্তির সমস্যামূলক পরিস্থিতিকে বিশ্লেষণ করলে তিনটি বিষয় লক্ষ্য করা যায়, যথা 1 চাহিদা, 2 চাহিদা পূরণ সক্ষম এমন লক্ষ্য বা আকাঙ্ক্ষিত বস্তু এবং 3 চাহিদা ও লক্ষ্য বস্তুর মধ্যে বাধা। এখানে সমস্যা হলো চাহিদা ও লক্ষ্য বস্তুর মধ্যে বাধা। এই বাধা দৈহিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক, অর্থনৈতিক নানা প্রকারের হতে পারে। বিভিন্ন প্রকার সমস্যা সমাধানের মাধ্যমে ব্যক্তি নতুন অভিজ্ঞতা অর্জন করে, যার ফলে তার আচরণের পরিবর্তন ঘটে। অনেকের মতে সমস্যার সমাধান শিখন সর্বোচ্চ স্তরের শিখন, কারণ এখানে প্রতিক্রিয়াগুলি পুরোপুরিভাবে পূর্ব অভিজ্ঞতা বা অনুবর্তনের উপর নির্ভরশীল নয়। এখানে অভিজ্ঞতাগুলির পুনর্বিন্যাস করতে হয়। সমস্যা সমাধানে কম বেশি নতুন কিছু আবিষ্কার বা সৃষ্টি করতে হয়। প্রচেষ্টা ও ভুলের শিখনতন্ত্র। মনোবিদ E.L. থর্নডাইকের মতে প্রাণীর সব ধরনের শিখনই হল উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে নির্ভুল সংযোগ স্থাপনের প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় বারবার প্রচেষ্টা এবং ভুলের মাধ্যমে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সঠিক সংযোগ স্থাপিত হয়। প্রাণী কোনো সমস্যার সম্মুখীন হলে তার সমাধানের জন্য যে সে বারবার চেষ্টা করে, এই প্রচেষ্টাগুলির পিছনে কোনো চিন্তা বা পরিকল্পনা থাকে না। প্রচেষ্টাগুলির মধ্যে সে সঠিক প্রচেষ্টাগুলি নির্বাচন করে এবং ভুল প্রচেষ্টাগুলি বাতিল করে। এইভাবে এমন সময় আসে যখন প্রাণী সমস্যার সম্মুখীন হওয়া মাত্র সঠিক প্রতিক্রিয়া করে সমস্যার সমাধান করতে পারে। একেই শিখন বলে। আর যেভাবে শিখন সম্পন্ন হয় তাকেই প্রচেষ্টা ও ভুল পদ্ধতি ট্রায়াল অ্যান্ড এরর মেথড বলে। খুব নিখুঁত এবং বিজ্ঞানসম্মত পরীক্ষার মাধ্যমে থর্নডাইক এই পদ্ধতি আবিষ্কার করেন। তিনি প্রথমে নিম্নতর প্রাণীর বিড়াল, ইঁদুর ওপর এই পরীক্ষা করেন। পরবর্তী সময়ে মানুষের উপর পরীক্ষা করেও তিনি এই পদ্ধতির সার্থকতা দাবি করেন। পরবর্তী সময়ে এই তত্ত্বটির অনেক বিরূপ সমালোচনা হয়। বিশেষ করে শারীরতত্ত্ববিদরা এই তত্ত্ব সম্বন্ধে যে প্রধান সমালোচনাগুলি করেছেন তা হল: 1. তত্ত্বটি অত্যন্ত যান্ত্রিক। 2. সমস্ত প্রকৃতির শিখনকে এই তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। 3. শিক্ষায় পরিস্থিতি যদি উন্মুক্ত থাকে এবং শিক্ষার বিষয়টি যদি শিক্ষার্থীর ক্ষমতার মধ্যে হয়, সেক্ষেত্রে চেষ্টা ও ভ্রান্তির প্রয়োজন হয় না। এসব সত্ত্বেও এই তত্ত্বটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টি করে। পরবর্তী সময়ে এই সমালোচনাগুলি থর্নডাইককে প্রচেষ্টা ও ভ্রান্তি তত্ত্ব সংশোধনে বাধ্য করে। কোশ্চেন নাম্বার 18। প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব শিক্ষাগত তাৎপর্য লেখো। এই তত্ত্বের ত্রুটি কী? প্রচেষ্টা ও ভুল তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য। থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল তত্ত্ব শিক্ষা জগতে এক নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করে। শিক্ষার্থীদের পারদর্শিতার অভাবের কারণগুলি সম্পর্কে নতুনভাবে চিন্তাভাবনা শুরু হয়। এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্যের মধ্যে উল্লেখযোগ্য হল: 1. শিক্ষকের দায়িত্ব বৃদ্ধি। থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল মতবাদ শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টি করে। এতদিন শিক্ষায় অকৃতকার্য হওয়ার কারণ হিসেবে বৌদ্ধিক ঘাটতিকে দায়ী করা হতো। মনে করা হতো এক্ষেত্রে শিক্ষকের বিশেষ কিছু করার নেই। প্রচেষ্টা ও ভুলের মতবাদের মাধ্যমে এই ধারণাটি প্রতিষ্ঠিত হয় যে শিক্ষার্থীর অকৃতকার্যতার জন্য দায়ী শিক্ষকের দক্ষতার অভাব। এর ফলে শিক্ষকের দায়িত্ব আরও বৃদ্ধি পায়।
2. শিক্ষার্থীর দৈহিক, মানসিক ও প্রাক্ষবিক প্রস্তুতির উপর গুরুত্ব প্রদান। শিখনের সাফল্য নির্ভর করে পাঠ্য বিষয়বস্তু আয়ত্ত করার জন্য শিক্ষার্থীর দৈহিক, মানসিক ও প্রাক্ষবিক পরিস্থিতির উপর। তাই বিষয়বস্তু নির্বাচনের আগে শিক্ষার্থীর দৈহিক, মানসিক প্রস্তুতির দিকে নজর দেওয়া প্রয়োজন। 3. পাঠ্য বিষয়কে আনন্দদায়ক করে তোলা। শিখনের ফল যেন শিক্ষার্থীর কাছে প্রীতিদায়ক এবং আনন্দদায়ক হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। শিক্ষার্থীর কাছে পাঠ্য বিষয়কে এমনভাবে উপস্থিত করতে হবে যাতে সে বিরক্তিবোধ না করে এবং নিজের থেকেই শেখার তাগিদ অনুভব করে। শিক্ষা বিষয় বাস্তবমুখী হলেই সেটি সম্ভব। 4. শিক্ষকের আংশিক সহযোগিতা। সমস্যা সমাধানে শিক্ষকের শিক্ষার্থীকে সম্পূর্ণভাবে সাহায্য না করে আংশিকভাবে সাহায্য করবেন, যাতে শিক্ষার্থীর মধ্যে আগ্রহের সঞ্চার হয় ও সমস্যার সমাধানে সে সক্রিয় হয়ে ওঠে। 5. বারংবার অনুশীলন। শিখন প্রক্রিয়া অনুশীলনের উপর অনেকাংশে নির্ভরশীল, তাই পাঠ্য বিষয়ে শিক্ষার্থীরা যাতে বারে বারে অনুশীলন করার সুযোগ পায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অনুশীলন যাতে যান্ত্রিক উপায়ে না হয় তার ব্যবস্থাও করতে হবে। 6. শিক্ষার্থীর শাস্তি প্রাপ্য নয়। প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব অনুসারে নতুন শিখনে শিক্ষার্থীর ভুল হওয়াই স্বাভাবিক। কাজেই এক্ষেত্রে শিক্ষার্থীর কোনো রকম শাস্তি পাওয়া উচিত নয় বা যথার্থ নয়। 7. পূর্ব অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্য সমস্যার উপস্থাপনা। এ ধরনের শিখনের ক্ষেত্রে শিক্ষার্থীর সামনে এমনভাবে সমস্যা উপস্থিত করতে হবে যাতে সে পূর্ব অভিজ্ঞতার সঙ্গে বর্তমান সমস্যার সংযোগ স্থাপন করতে পারে। নিচে এই বিষয়ে একটি চিত্র দেওয়া আছে।